আজ আমি আপনাদের এমন এক কাহিনী শোনাবো যেখানে একটা ইনোসেন্ট বাচ্চা, তার দুই বন্ধু, সেই দুই বন্ধু তাদের দুজনের মধ্যে লড়াই করছে, আর সেই লড়াইয়ের মাঝখানে সেই বাচ্চাটা ফেঁসে গেছে। সে বুঝতে পারছে না কাকে সাপোর্ট করবে তো কোন দিকে যাবে। আর যদি চুপচাপ বসে থাকে তাহলে লোক অন্য কথা বলবে। এই যে একটা কঠিন সমস্যা, এই কঠিন সমস্যা নিয়ে পুরো ভিডিও আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। প্রথম চ্যাপ্টারই দেখে নেব এই যে জিও পলিটিক্স, দুই বন্ধু, দুই যুদ্ধক্ষেত্র, অর্থাৎ ভারতের বর্তমান কূটনৈতিক অবস্থান যেন একটা সূক্ষ্ম দড়ির ওপর দিয়ে ভারসাম্য রেখে হাঁটার মতো। একদিকে ইসরায়েল, অন্যদিকে ইরান। ইসরায়েল আমাদের প্রধান প্রতিরক্ষা এবং প্রযুক্তির পার্টনার, আর অন্যদিকে ইরান আমাদের দীর্ঘদিনের সম্পর্ক, যার মাধ্যমে আমরা তেল ইম্পোর্ট করি। চাবাহার বন্দর প্রকল্পে স্ট্র্যাটেজিক পার্টনার ইন্ডিয়া। তাই জেরুজালেমে যখন গাজা হামাস যুদ্ধ বা হিজবুল্লাহ লেবাননের দিকে অগ্রসর হয়, তখন তেহরান সরাসরি ফায়ার লাইন থেকে পুরো পশ্চিম এশিয়ার মধ্যে একটা উত্তেজনা ছড়ায়। এই যে উত্তপ্ত পরিস্থিতিতে ভারত চুপ করে থাকতে পারে না, বিশেষ করে যেখানে আমাদের ৮০ লাখ প্রবাসী ভারতীয় রয়েছে যারা গালফ অঞ্চলে রয়েছে। চ্যাপ্টার 2তে আমি আলোচনা করব চাবাহার বনাম হাইটেক ডিফেন্স, ভারতের এই কূটনৈতিক দ্বন্দ্ব। চাবাহার বন্দর প্রকল্পে ইরানের সাথে বহু বছর ধরে সম্পর্ক রয়েছে। এই বন্দরের মধ্য দিয়ে মধ্য এশিয়া, আফগানিস্তান পর্যন্ত ভারতীয় পণ্য পৌঁছে যায়, যেটা পাকিস্তানকে বাইপাস করে। অন্যদিকে ইসরায়েলের সাথে আমাদের প্রতিরক্ষা চুক্তি, হারপন মিসাইল, রাডার প্রযুক্তি এবং এআই সার্ভিলেন্স ইকোসিস্টেম অত্যন্ত ইম্পর্টেন্টভাবে জড়িয়ে রয়েছে। তাই দুই শক্তি যখন পরস্পরের যুদ্ধে জড়িয়ে পড়ে, তখন ভারত কিভাবে দুই বন্ধুকে ধরে রাখতে পারবে। থার্ড অধ্যায় দেখে নেব যে স্ট্র্যাটেজিক সাইলেন্স কি নীতি নিতে চলেছে। 2023 সালে গাজা হামলার সময় মোদিজি প্রথমবার সরাসরি ইসরায়েলের পাশে দাঁড়ান এবং টুইট করেন, কিন্তু কয়েক ঘন্টার মধ্যে সেই বক্তব্য ব্যাকফুটে আসে। ভারত মানবিক উদ্বেগ জানায় এবং নিরপেক্ষ অবস্থান নেয়। এই পরিবর্তন শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিক এবং প্রবাসী যে ইন্ডিয়ান রয়েছেন তাদের নিরাপত্তার সাথেও জড়িত। চ্যাপ্টার 4-এ আমি আলোচনা করব এই যে ব্রিক্স প্রেশার, ভারত চীন দ্বন্দ্বের যে একটা নতুন রূপ, যেখানে ব্রিক্স এক্সপ্যান্ড করছে। নতুন সদস্য হিসাবে আসছে সৌদি আরব, ইরান, ইথিওপিয়া, মিশর। এই সম্প্রসারণে ইরান যেমন ভারতের পাশে এসে দাঁড়াচ্ছে, তেমনি চীনও ইরানের ওপর নিজেদের প্রভাব খাটাতে চাইছে। এই অবস্থায় ভারত যদি ইরানকে চটায়, তাহলে চীন সেখানে ঢুকে যাবে। আবার ইসরায়েলের যদি বিরোধিতা করে, তাহলে পশ্চিমের যে সাপোর্ট, সেই সাপোর্ট হারাবে। নাম্বার 5-এ দেখে নেব যে গালফে যে কর্মী সংকট এবং তার সাথে জড়িয়ে রয়েছে আভ্যন্তরীণ ভোট ব্যাংক রাজনীতি। ভারতের ৮০ লক্ষ যে গালফে প্রবাসী রয়েছে, তাদের অধিকাংশই মুসলিম এবং অনেকেই কিন্তু ইরান গ্যাসা অঞ্চলে থাকেন, যেমন ওমান, বাহারিন, কাতার। যদি ভারত সরাসরি ইসরায়েলকে সমর্থন করে, তাহলে এই শ্রমিকদের ওপর স্থানীয় প্রতিক্রিয়া হতে পারে। অন্যদিকে বিজেপি ভোট ব্যাংকে হিন্দুত্ববাদী সমর্থকরা ইসরায়েলকে সমর্থন করে। মোদী সরকার এই বৈপরীত্যে শক্তিকে সামাল দিয়ে কিন্তু তাকে এগোতে হচ্ছে। চ্যাপ্টার 6-এ দেখে নেব মিডিয়া এবং আন্তর্জাতিক প্রেশার এবং ডিপ্লোম্যাটিক ব্যালেন্সের জন্য কি অ্যাক্ট নিতে পারে। আল জাজিরা ইন্ডিয়ার বিরুদ্ধে রিপোর্ট করেছে যে ইসরায়েল পক্ষপাতী হিসেবে। অন্যদিকে টাইমস অফ ইসরায়েলে লিখছেন যে মোদি হচ্ছেন দ্য ইন্ডিয়ান নেতানিয়াহু। এই যে ডুয়েল যে প্রতিক্রিয়া, ভারতের জন্য একটা স্পষ্ট বার্তা। কূটনৈতিক ব্যালেন্স বজায় রাখতে হলে এখনকার চেয়ে অনেক বেশি সাবধান হতে হবে। অন্যদিকে ফ্রান্স, আমেরিকা, ব্রিটেন সবাই চাইছে ভারত তাদের পাশে দাঁড়াক, কিন্তু ভারত এখনো পর্যন্ত নিজের অটোনমাস যে ডিপ্লোমেসি, তাকে রক্ষা করতে ভীষণভাবে মরিয়া রয়েছে। চ্যাপ্টার 7-এ আমি আলোচনা করব যে ভবিষ্যতের যে রণনীতি এবং নতুন ভারতের কূটনৈতিক নীতির যে রূপরেখা, কী ধরনের স্ট্যান্ড নিতে চলেছে। ভারতের স্ট্যান্ড হচ্ছে, আমি কারোর প্রিয় মিত্র নই, কিন্তু কার্যকর বন্ধু হিসেবে অবস্থান নিতে চাইছে, যেখানে কূটনৈতিক স্পেশাল রিলেশন নয়, বাস্তবধর্মী ইন্টারেস্টেড ওরিয়েন্টেড সম্পর্ক গড়ে তোলা হবে। চাবাহার বন্দরের সাথে
যৌথ বিনিয়োগ রয়েছে, অন্যদিকে ইসরায়েলের ড্রোন টেকনোলজি নিয়ে যৌথ প্রোডাকশন। এই দুই প্রজেক্ট ভারতীয় স্ট্র্যাটেজির একটা অংশ বলা যেতে পারে। নিরপেক্ষতা এখন কেবল আদর্শ নয়, এক ধরনের আত্মরক্ষাও বলা যেতে পারে। চ্যাপ্টার 8-এ আমি আলোচনা করব ভারত, ইসরায়েল, ইরান, এই যে ট্রায়াঙ্গেল, ইতিহাসের শিক্ষা বনাম বর্তমানের যে চ্যালেঞ্জ। দেখুন, ভারত এবং ইরান মধ্যযুগ থেকে পরস্পরের বাণিজ্য এবং সাংস্কৃতিক আদান প্রদানের সাথে যুক্ত। 1979 সালের ইসলামিক রেভলিউশনের আগে ইরান ছিল ভারতের অন্যতম ঘনিষ্ঠ তেল সাপ্লায়ার। কিন্তু আমেরিকা ইরান সম্পর্কের অবনতির সঙ্গে সঙ্গে ভারতকেও নতুনভাবে সাজাতে হয়েছে তার ঘুঁটি, তার বিদেশ কৌশল, বৈদেশিক কৌশলকে। অন্যদিকে 1992 সালে কূটনৈতিক সম্পর্ক দ্রুত ভারত এবং ইসরায়েলের মধ্যে দ্রুত বিকাশ লাভ করতে শুরু করে এবং ক্যাগ রিপোর্ট অনুযায়ী 2008 থেকে 2023 পর্যন্ত ইসরায়েল থেকে প্রায় 95,000 কোটি টাকার সামরিক সরঞ্জাম কিনেছে ভারত। চলুন চ্যাপ্টার 10-এ আমি আলোচনা করব যে ভারতের যে ইন্টেলিজেন্স যে ডিপার্টমেন্ট আছে তাদের রিপোর্ট কি রয়েছে। যেমন এনটিআরও সূত্র অনুযায়ী ইন্টেলিজেন্স যে রিপোর্ট, সেই রিপোর্টে বলা হচ্ছে ইরানি মদতপুষ্ট মিলিশিয়া গোষ্ঠীগুলো আঞ্চলিক যুদ্ধ যদি বাড়াতে থাকে তাহলে মধ্যপ্রাচ্যে থাকা ভারতীয়দের নিরাপত্তা কিন্তু একটা হুমকির মুখে পড়বে। এবং একাধিক রিপোর্টে কিন্তু তার আশঙ্কা করা হয়েছে যদি ভারত ইসরায়েলের কট্টর সমর্থনে যায় তাহলে ভারতীয় দূতাবাস এবং শ্রমিকদের যে জায়গা, থাকার যে জায়গা, সেই কলোনিগুলোকে সফট টার্গেট করা হবে। এমনকি লেবাননে থাকা UNIFIL ভারতীয় সেনাদের জন্যও কিন্তু আশঙ্কার একটা মেঘ ঘনাচ্ছে। তাই প্রতিরক্ষা বাহিনীও চাইছে যে সাউন্ড না করেই সাইড নেওয়া হোক। 11 নম্বর চ্যাপ্টারে দেখব যে আন্তর্জাতিক মহল, সেখানে ভারতের কৌশল কতটা সফল। বিশ্ব মিডিয়াতে ভারতকে এখন সাইলেন্ট ব্যালেন্সার নামে ডাকা হচ্ছে। দ্য ইকোনমিক্স লিখছে যে ইন্ডিয়াস ব্যালেন্সিং অ্যাক্ট ইজ এ লেসন ফর ন্যাটো, নন ন্যাটো কান্ট্রিজ অ্যালাইক। কিন্তু এই নিরপেক্ষতা কি সমগ্র বিশ্বের কাছে ভারতের অবস্থানকে দুর্বল করছে নাকি এক নতুন শক্তির জন্ম দিচ্ছে? জাতিসংঘ হোক, ব্রিক্স হোক, এসসিও, সবখানেই ভারত এখন সিদ্ধান্ত প্রসূত জাতি নয়, বরং এক মার্জিত নিরপেক্ষতার উদাহরণ। তাই জাতিসংঘ হোক, ব্রিক্স হোক, এসসিও হোক, সবখানে ভারত এখন ডিসিশন মেকিং কান্ট্রি নয়, বরং এলিগেন্ট নিউট্রালিটির একটা উদাহরণ বলা যেতে পারে। চ্যাপ্টার 12-এ আমি দেখে নেব যে মিডিয়া এবং রাজনৈতিক দলগুলোর যে প্রতিক্রিয়া, কি প্রতিক্রিয়া রয়েছে। দেখুন, ভারতীয় রাজনৈতিক ক্ষেত্রে এই ইস্যু একটা তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিজেপি, RSS ঘনিষ্ঠ যে মিডিয়াগুলো, সেই মিডিয়াগুলো ভারতকে দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে থাকতে হবে বলে প্রচার চালাচ্ছে। অন্যদিকে বাম দলগুলো এবং কংগ্রেসের একাংশ বলছে গাজায় গণহত্যার নিন্দা করতেই হবে। এবং NDTVর মতো চ্যানেলগুলো তো ডিবেটেও দেখা গেছে যে 72% যে দর্শক রয়েছে তারা মনে করে ভারতকে নিরপেক্ষ থাকতে হবে, আর 18% ইসরায়েলপন্থী এবং 10% গাজার পক্ষে। তাই স্পষ্ট জনগণের মনও কিন্তু এখানে দ্বিধাবিভক্ত। এরপরের চ্যাপ্টারে আমি আলোচনা করব যে আন্তর্জাতিক মহলের কি প্রতিক্রিয়া রয়েছে এখানে। ভারতের নিরাপত্তা কি বিশ্বের কাছে বার্তা পাঠাচ্ছে? এখন USA থেকে শুরু করে ফ্রান্স, ব্রিটেন, জার্মানি সবাই প্রকাশ্যেই কিন্তু ইসরায়েলের পক্ষে অবস্থান নিচ্ছে। তখন ভারত কিন্তু চুপচাপ তার জায়গা ধরে রেখেছে। তেহরানের দিক থেকেও একাধিকবার বলা হয়েছে ইন্ডিয়া মাস্ট শো সলিডারিটি উইথ অপ্রেসড প্যালেস্টাইনিয়ান। ইরানিয়ান পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহ প্রকাশ্যে ভারতকে বন্ধু রাষ্ট্র বললেও 12ই মে 2025-এ জোর দিয়ে বলেন ভারতের মতো প্রাচীন সভ্যতার পক্ষে মানবিক অবস্থান নেওয়াই কিন্তু স্বাভাবিক হওয়া উচিত। আন্তর্জাতিক কূটনৈতিক যে যারা পর্যবেক্ষক রয়েছে তাদের মতে রয়েছে ভারতের এই সাইলেন্স স্ট্যান্স এক ধরনের সিগন্যালিং স্ট্র্যাটেজি, যার মাধ্যমে ভারত চিরাচরিত পশ্চিমী ছায়া থেকে নিজেকে আলাদা করে তুলতে চাইছে। নেক্সট চ্যাপ্টারে আমি আলোচনা করব ভারত কি নন অ্যালাইনমেন্টের জনক হতে চলেছে। 1961 সালে নেহেরুজি
টিটো এবং এনএসএসিআর মিলে যে নন অ্যালাইন মুভমেন্টের সূচনা করেছিলেন, এখন মোদী সরকার কি নতুনভাবে সেটার সংস্করণ করতে চাইছে? বিশ্বের শক্তিধর দেশগুলো যখন এক একটি সংঘর্ষে পক্ষ নিচ্ছে, তখন ভারত তার নিজস্ব ইস্যু বেসড অ্যালাইনমেন্ট কৌশল নিচ্ছে, যেখানে কোনো একটি পক্ষকে পুরোপুরি সমর্থন না করে পরিস্থিতির ওপর ভিত্তি করে তার অবস্থান ঠিক করা। এটাই কি পরবর্তী দশকের আন্তর্জাতিক কূটনৈতিক নীতি হবে? ভারতের এই অবস্থান কি ভবিষ্যতে গ্লোবাল লিডারশিপের পথ তৈরি করবে? কারণ পরবর্তী চ্যাপ্টারে আমি আলোচনা করব যে ভারতের যে সামরিক প্রস্তুতি এবং যে এই যে সক্রিয়তা, সেই সক্রিয়তা নিয়ে দেখুন, সরকার প্রকাশ্যে কিছু না বললেও প্রতিরক্ষা প্রস্তুতি কিন্তু চালু রয়েছে। ডিআরডিও, HAL অলরেডি ইসরায়েলি প্রযুক্তি নিয়ে কিন্তু যৌথ প্রকল্পর কাজ শুরু করে দিয়েছে হাই অল্টিটিউড সার্ভিলেন্স ড্রোন সিস্টেমের ওপর। অন্যদিকে ইরানের সাথে ভারত নৌসেনার একটি যৌথ কমিউনিকেশন চ্যানেল খোলা রয়েছে, যেখানে চাবাহার ও বান্দার আব্বাস বন্দরের মধ্য দিয়ে ভারতীয় নৌবাহিনী বর্তমানে ওমান ও পারস্য উপসাগর অঞ্চলে কমপক্ষে 3টে যুদ্ধজাহাজ মোতায়েন রেখেছে, যার মধ্যে INS কলকাতা, INS তালোয়ার উল্লেখযোগ্য। তো নেক্সট চ্যাপ্টারে চলে আসবো যে এই যে মিডল পাওয়ার রোল, এই মিডল পাওয়ার রোল অ্যাকচুয়ালি কী স্ট্যান্ডস আগামী দিনে নিতে চলেছে। দেখুন, বিশ্ব রাজনীতিতে এই দুটো স্তর একদম স্পষ্ট, সুপার পাওয়ার এবং মিডল পাওয়ার্স। ভারত এই মুহূর্তে নিজেকে রেসপন্সিবল মিডল পাওয়ার হিসেবে তুলে ধরছে, যে আগুন নিভাতে পারে না যে আগুনে ঘি ঢালে। ভারত 2025 সালে এপ্রিলে ইসরায়েল ও ইরানের মধ্যে একটা গোপন কূটনৈতিক চ্যানেল রাখার চেষ্টা করেছে। এই চ্যানেলটা UAE এবং ওমানে যে ভারতীয় দূতাবাস, তার মধ্য দিয়ে এটা অপারেট করা হয় এবং তার উপরে কিন্তু একাধিক রিপোর্ট রয়েছে, যেমন আল আরেবিয়া, ডিপ্লোম্যাটিক লিগ এবং UAE এক্সটার্নাল যে অফিস, তার মধ্য দিয়ে এই সূত্র অনুযায়ী পাওয়া যায়। এরপরে চলে আসবো যে এই যে সংবাদ মাধ্যম, ন্যারেটিভ ওয়ার, ভারতের ভবিষ্যৎ কি তৈরি হতে চলেছে। দেখুন, ভারতের তরুণ প্রজন্ম, বিশেষ করে মিডিয়া, সিভিল সার্ভিস এবং একাডেমিয়াতে যারা আগ্রহী, তারা এই দ্বন্দ্বকে যেন একটা তাদের মধ্যে একটা শিক্ষা হয়ে দাঁড়িয়েছে। তারা বুঝতে শিখেছে কেবল আবেগ নয়, বাস্তবতাই স্থায়ী নেতৃত্ব গড়ে তোলে। ভারত যদি এখন হঠকারী পদক্ষেপ নেয়, তাহলে হয়তো আন্তর্জাতিক নৈতিক তাদের উচ্চ মার্গ একটা অবস্থান রক্ষা করতে পারবে, কিন্তু অর্থনীতি, নিরাপত্তা এবং প্রবাসী ভারতীয়দেরকে কিন্তু ঝুঁকির মুখে ফেলবে। জেএনইউর প্রফেসর রতনজিৎ বেদির মতে, ভারত যদি এখন হঠকারী পদক্ষেপ নেয়, তাহলে হয়তো আন্তর্জাতিক নৈতিক যে উচ্চ মার্গ, তারা সেটা রক্ষা করতে পারবে, কিন্তু অর্থনীতি, নিরাপত্তা এবং প্রবাসী ভারতীয়দের কিন্তু ঝুঁকির মুখে ফেলবে। এর পরের চ্যাপ্টারে আমি আলোচনা করব রাষ্ট্রপুঞ্জ, ইউএন এবং আন্তর্জাতিক মঞ্চে ভারতের ভূমিকা কী। 2025 সালের মে মাসে রাষ্ট্রপুঞ্জে মানবাধিকার কাউন্সিলে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ সংক্রান্ত একটা প্রস্তাবে ভোট হয়। ভারত যথারীতি ভোটাভুটিতে অংশ না নিয়ে অ্যাবসেন্ট থাকে। এই নিরপেক্ষ অবস্থান আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে একটা সমালোচনার মুখে পড়ে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইট ওয়াচ প্রকাশ্যে বলে যে ইন্ডিয়া ইজ ফেলিং ইটস মরাল রেসপন্সিবিলিটি অ্যাজ এ ডেমোক্রেসি। কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রক এক বিবৃতিতে জানায়, উই আর কেয়ারফুলি মনিটরিং দ্য সিচুয়েশন, ইন্ডিয়াজ কনসার্ন ইজ ফর পিস, স্টেবিলিটি অ্যান্ড ওয়েলবিং ফর অল সিভিলিয়ানস। এই ধরনের যে কৌশলগত যে সাইলেন্ট, একদিকে যেমন আন্তর্জাতিক ক্ষেত্রে একাংশের ক্ষেত্রে একটা অস্পষ্ট বার্তা দেয়, অন্যদিকে কিছু মধ্যপন্থী দেশ যেমন ইন্দোনেশিয়া, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা এই অবস্থানকে ম্যাচিওরড রেসপন্স বলে আখ্যা দিচ্ছে। নেক্সট চ্যাপ্টার আলোচনা করব যে মুসলিম বিশ্বের কাছে ভারতের তার কূটনৈতিক যে মানদণ্ড কী হিসাবে তারা দেখছে। দেখুন, সৌদি আরব, কাতার, তুরস্ক, ইরান এই 4টে মুসলিম নেতৃত্বাধীন রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি ভারতের প্রতি কিন্তু ভিন্ন। সৌদি আরব এবং কাতার এখন ভারতের সাথে শক্তিশালী অর্থনৈতিক অংশীদারত্ব গড়ে তুলতে চায়। তারা ভারতকে ব্যালেন্স ডিপ্লোমেসিকে গ্রহণযোগ্যই বলে তারা মনে করেছে। তবে তুরস্ক এবং ইরান কিছুটা সন্দেহপ্রবণ দৃষ্টিভঙ্গি নিয়ে এগোচ্ছে। বিশেষ করে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ভারতের বিরুদ্ধে জম্মু কাশ্মীর প্রসঙ্গ তুলেছেন এবং ইসরায়েল প্যালেস্টাইন ইস্যুর
আলোচনার মধ্যেই কিন্তু সেটা তুলেছে। অন্যদিকে ইরানের যে সংবাদপত্র IRNA এবং প্রেস টিভি একাধিক রিপোর্টে ভারতকে ইউএস ইসরায়েল অ্যালাই ইজ ডিসগাইজ বলে উল্লেখ করেছে এবং এই যে দ্বিধাবিভক্ত কূটনৈতিক ভারতকে কিন্তু আরও কঠিন করে তুলেছে এবং তার প্রত্যেকটা বিবৃতি এবং নীরবতাই আন্তর্জাতিক সম্পর্কে বিশ্লেষণের একটা অংশ এসে দাঁড়িয়েছে। নেক্সট চ্যাপ্টারে আলোচনা করব যে ফিনান্সিয়াল অর্থনীতি ইকোনমিক যে ট্র্যাপ, সেখানে তেল, প্রযুক্তি এবং প্রতিরক্ষা চুক্তির যে কমপ্লিকেশন, একটা কমপ্লেক্স থিওরি যেখানে রয়েছে। ভারত ইরানের ওপর মার্কিন যে নিষেধাজ্ঞা ছিল তাকে উপেক্ষা করে চাবাহার বন্দরের উন্নয়নে $85 কোটি বিনিয়োগ করেছে। তেল আমদানির জন্য একটা স্পেশাল পেমেন্ট মেকানিজম, রুপি রিয়েল সিস্টেম চালু রাখতে চেয়েছে। অন্যদিকে ইসরায়েলের সাথে 12,000 কোটি টাকার ড্রোন এবং সেন্সার প্রযুক্তির চুক্তির চলছে, যেটা বেশিরভাগই সীমান্ত সুরক্ষা এবং অভ্যন্তরীণ যে গোয়েন্দা সিস্টেম সেই সিস্টেমকে উন্নয়ন করার জন্য। এই দুদিক থেকে ভারতের স্বার্থ এতটাই গভীর যে একদিকে পুরোপুরি ঝুঁকলে অন্য দিক থেকে কিন্তু প্রতিক্রিয়া আসবেই। এই অর্থনৈতিক ব্যালেন্সিং অ্যাক্ট কেবলমাত্র রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিক এবং কূটনৈতিক স্তরেও কিন্তু একটা দমবন্ধ কৌশল চালিয়ে যেতে বাধ্য করেছে দিল্লিকে। শেষ চ্যাপ্টারে আমরা দেখে নেব যে ফাইনাল অ্যানালিসিস কি, ভবিষ্যতে ভারতের ক্ষেত্রে এই কৌশলগত নিরপেক্ষতা কোন জায়গায় যেতে চলেছে। দেখুন, 1960 সালে ভারত নন অ্যালাইড নীতির প্রতীক ছিল। 2025 সালে এসে একটি নতুন প্রজন্ম নন অ্যালাইনমেন্ট দেখেছি, যেখানে ভারত কখনোই স্পষ্ট কোনো পক্ষে নিচ্ছে না, আবার প্রত্যেক পক্ষের সাথে গভীর বাণিজ্য এবং নিরাপত্তার সম্পর্ক তৈরি রাখতে চাইছে। বিশ্ব যখন দুভাগে বিভক্ত, দ্বিখণ্ডিত, আমাদের না হলেই সে শত্রু, এই বাইনারি মডেলটাকে অস্বীকার করে ভারত কিন্তু নিজের জন্য একটা তৃতীয় পথ নির্মাণ করছে। এই পথ অবশ্যই রিস্কি, ঝুঁকি রয়েছে, কারণ নীরবতা মানে কখনো কখনো দুর্বলতা বলেই ব্যাখ্যা করা হয়। কিন্তু এটি যদি আগামী দশকের কূটনৈতিক মডেল হয়ে দাঁড়ায়, তাহলে ভারত তার অভ্যন্তরীণ যে স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সম্মান দুটোই কিন্তু ধরে রাখতে পারবে। দেখুন, ভারত না এখন আর কেবল একটা দেশ নয়, ভারত এক স্ট্র্যাটেজির নাম। তেহরান আর জেরুজালেমের মাঝখানে দাঁড়িয়ে থাকা ভারতের এই যে নিরপেক্ষতা, এই নিরপেক্ষতার মুখোশ পরে কিন্তু ভারত নেই, বরং এটা একটা ডিপ, গভীর এবং মাল্টিলেয়ার একটা খেলায় কিন্তু ভারত অংশ নিয়েছে। এবং এই খেলাটা যদি ঠিকভাবে খেলা যায়, তাহলে ইতিহাস ভারতকে শুধু একজন সাইলেন্ট অবজারভার হিসেবে নয়, বরং একজন আর্কিটেকচারাল রাষ্ট্র হিসেবে মনে রাখবে। আপনার কি মত অবশ্যই এখানে কমেন্ট করে জানাবেন, কারণ সত্য বচন, যেখানে আপনারা জানতে পারবেন সমস্ত কিছু স্ট্র্যাটেজিক্যালি, লজিক্যালি এবং প্রপার রিসোর্সের সাথে। নমস্কার, ভালো থাকবেন।